আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। তারেক রহমান ফিরেছেন, এবার শেখ হাসিনাও ফিরবেন। এই যে আপনাদের এতদিনের প্রতীক্ষা, কবে আসবেন কবে আসবেন নেত্রী কবে আসবেন, এবার আমি বলে দিচ্ছি নেত্রী খুব শীঘ্রই ফিরবেন। কবে ফিরবেন না ফিরবেন সেটা বলার আগে একটু প্রাথমিক অন্য জিনিসগুলো একটু চর্চা করে নিই, তাহলে ওই প্রসঙ্গে আসতে আপনাদের সুবিধা হবে। এখন তারেক রহমান এসছেন। তারেক রহমান 300 ফিটের যে জায়গা, সেখানে তার সংবর্ধনা সভা টভা হয়েছে। যত লোক আসার কথা ছিল, কতটা এসছে সেটা আপনারা বিচার করবেন। তবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে, আমাদের ময়দানের আয়তন হচ্ছে 61 একর টোটাল ময়দানের আয়তন। সেখানে 15 লাখ লোক জড়ো হয়েছিল। 15 লাখ, সেটা ছিল ছুটির দিন। 15 লাখ লোক যখন সভা ভেঙেছিল, ছুটির দিনেও কলকাতা অচল হয়ে গেছিল। এখন 300 ফিটে কত লোক হয়েছে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে হ্যাঁ, শেখ হাসিনা ফিরলে পরে আপনারা কত লোক তাকে রিসিভ করতে যান, আমি এখন সেটা দেখব। তো শেখ হাসিনার কথায় পরে আসছি। গতকালকে সকালে যে মিটিংটা শেষ হয়েছিল, মুলতুবি হয়ে গেছিল, সন্ধ্যায় সেই মিটিংটা হয়েছে। গতকাল সকালবেলা ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর সংযোজন বিয়োজন করার এখন কোনো রকম সুযোগ নাই। আর ওদিকে ওয়াকারও হুঁশিয়ারি দিয়েছিলেন যে খলিলুর রহমানকে নিলে পরে তিনি দেশ অচল করে দেবেন। এখন এই খবরটা যখন ভারতের কাছে আসে, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফোন করেন, আমাদের দ্বিবেদী সাহেব। ফোন করে উনি বলেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে দেশ চলে না। যেখানে আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে ভারত যখন চাইছে, তখন আপনাকে সেইভাবেই চলতে হবে। এখন ভারত কি চাইছে, প্রশ্নটা হচ্ছে সেটা। ভারতের যে এনএসএ অজিত দোভাল, তার সঙ্গে এই খলিলুর রহমানের সম্পর্ক ভালো, এটা আমি আগেও বলেছি, আবার বলছি। এবং বেশ পছন্দ করেন আমাদের এনএসএ অজিত দোভাল, তিনি বেশ পছন্দ করেন খলিলুর রহমানকে। তো যখনই খলিলুর রহমানকে যখন এ করা নিয়ে আপত্তি যখন সেনার প্রধান তুলেছিলেন ওয়াকারুজ্জামান, তখন ওয়াকারুজ্জামানকে আমাদের অজিত দোভাল সেনাপ্রধান মারফত এই বার্তাটি পাঠিয়ে দেন। সন্ধ্যার সময় তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র দুটো একসঙ্গে, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দপ্তরের তাকে উপদেষ্টা বানানো হচ্ছে। আর এই যে খোদাবক্স চৌধুরী, যিনি শেখ হাসিনার সময় যে গ্রেনেড বিস্ফোরণের যিনি আইজিপি ছিলেন সেই সময়, তাকে ছাঁটাই করা হচ্ছে। এই দুটো ফাইনাল হয়ে গিয়েছে। আর একজন উপদেষ্টার ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ইউএস যা বলেছে, মানে আপনারা সবই জানেন, সার্জিও গোরের সঙ্গে কথাবার্তা হয়েছে, যে সুপারিশগুলো সার্জিও গোর করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একজন উপদেষ্টা, তার নামটা আমি জানতে পারিনি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই আইএসআই, তারপর আইসিস, তারপরেতে আপনার যে সমস্ত তুর্কির যে সমস্ত লোকজন রয়েছে, তাদেরকে ফেরানোর ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে কাজকর্ম করবেন। সেই কাজটা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এছাড়া জঙ্গি দমন টমন নিয়ে যে সমস্ত কাজগুলো করার, সেগুলো করা হচ্ছে। এদিকে জামায়াত
জামাতের আমির, তিনি বলেছেন যে আমাদের 8 নেতাকে আমাদের এসএফ এর সুরক্ষা দিতে হবে। যদি তারেক রহমান পায় তাহলে আমরা কেন পাবো না? কারণ আমরাই 95% আমরাই কাজ করেছি, এই বিপ্লবের, জুলাই বিপ্লবের কাজ করেছি। 5% বাইরের লোক ছিল, মানে ছাত্ররা যেটা করলো সেটা জামাত খেয়ে নিল। ওই জন্য আমি অনেক আগে বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। এখন মিলছে আমার আমার সেই কথা 1 বছর 1.5 বছর আগের আমি পুরনো বলেছিলাম যে আন্দোলন, কিন্তু ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। হাইজ্যাক কার হাতে হয়েছিল? এই জামাতের হাতে, এনসিপির হাতে, কয়েকটা ছেলেপিলের হাতে। যে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। তো তারা এখন চেয়েছে এবং তারা বাড়তি নিরাপত্তাও চেয়েছে। এবার বুঝতে পারছে যে অবস্থা খারাপ হবে। এখন মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের একটা কথা হয়েছিল, সেটা হচ্ছে দীর্ঘ কথা হয়েছিল, একটা কথা নয়, দীর্ঘ কথা হয়েছিল বেশ কয়েকবারের মধ্যে। তার মধ্যে নির্যাস যেটুকু ছিল যে ভারত যেন আর গুঁয়ো করে বসে থাকে না থাকে, যে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ফেরানো হবে, এই গুঁ ধরে যেন না বসে থাকেন। ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেই ভুল আমরা সংশোধন করার চেষ্টা করছি, আপনারা একটু মানিয়ে নিন। অজিত দোভাল এই কথাটা গিয়ে শেখ হাসিনাকে বলেন। শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম। এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে, যখন ইনক্লুসিভ নির্বাচন, আমিও গিয়ে নির্বাচন করব, অংশ নেব। নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব, যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকব। বিএনপি যদি আসে জিতে, তাহলে পরে বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী হবে। আর বিএনপি যদি না হেরে যায় তাহলে বিএনপি সেখানে হবে কি, বিরোধী দলে বসবে। অংশগ্রহণ জামাতও করুক, আমার আপত্তি নেই। 13 দল করুক, আমার আপত্তি নেই। যত ছোটখাটো দল আছে, কমিউনিস্ট আছে যারা, তারাও সর্বস্তর থেকে লোক এনে ইনক্লুসিভ নির্বাচনটা, অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক। এইবারে কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি কবে ফিরবেন? দেখুন, তারেক রহমান যখন ফিরেছেন তার আগে মার্কো রুবিও এবং সিআইএর লোকজন তার ওখানে উপস্থিত হয়েছিল বার্চারে, এবং ভারতও গিয়েছিল, ভারতের কিছু রয়ের অফিসার গিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করতে। আপনাদের মনে থাকতে পারে তারেক রহমান ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে দেশে তো ফিরতে পারি কিন্তু কিছু বাধা আছে। বাধাটা হচ্ছে ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দিচ্ছিল না। এটাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে রাজি করিয়েছে, এবং তারেক রহমানের থেকে গ্যারান্টি নেওয়া হয়েছে তিনি দেশে ফিরে শেখ হাসিনার ফেরার ব্যবস্থাটি পাকা করবেন, নতুবা তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার চলে যাবেন। তাহলে নির্বাচন কিছু হবে না। ফলে ইউনূসের উইকেটটা তো গেল। এবার ইউনূসের কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ একটাই কথা বলেছে, আমি সব মেনে নিলাম, কিন্তু ইউনূস দেশ ছাড়তে পারবে না। ইউনূসকে দেশে থাকতে হবে, দেশে থেকে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। সে যা উৎপাত করেছে, যা লুটতরাজ করেছে, যা সন্ত্রাস করেছে, এবং যা দেশ ধ্বংস করেছে, যা মানুষ হত্যা করেছে, তার কনসিকুয়েন্স ওকে ফেস করতে হবে। ফলে ইউনূস দেশ থেকে পালাতে পারছেন না, তার তো পদও যাচ্ছে, পদও গেল, বলে না আমও গেল, ছালাও গেল। এবার শেখ হাসিনার প্রসঙ্গে আছি। শেখ হাসিনা, তার সঙ্গে এখন আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে, এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে, ভারতবর্ষে প্রাইভেট জেটে অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশাল C-130 দিয়ে তাকে দেশে পাঠানো হবে।
প্রোটোকল দিয়ে, পুরো প্রোটোকল দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট দিয়ে তাকে ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে। তখন আমি দেখব যে আপনারা কত লোক তাকে ভালোবাসেন এবং কত লোক আপনারা মানে সেখানে জমায়েত হন। কবে ফিরছেন না ফিরছেন আমি আগাম আপনাদের বলে দেবো। এতদিন আপনারা অপেক্ষা করেছেন, আমায় বহু ফোন করেছেন, অনেক হতাশা ব্যক্ত করেছেন আমার কমেন্ট বক্সে। আজকে আমি আপনাদের অফিসিয়ালি বলছি, উনি ফিরছেন, বিজয় আসবেই, বিজয় আসবেই। দ্বিতীয় কথা, কাল যে আমি মোদি সম্পর্কে বলেছি তাতে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের দেশে। দিল্লি থেকে বেশ কয়েকটা আমার ফোন টোন এসছে, আমাকে বলা হয়েছে কেন আপনি এটা বললেন, কোনটা আমি বেঠিক বলেছি আপনি বলুন। আপনারা তো বলে দিতে হবে যে আমি কোনটা বেঠিক বলেছি। না, সবটাই তো মানছি, ঠিক আছে, আপনি সবই ঠিক বলেছেন, কিন্তু ওইভাবে হাত জোর করে ধন্য হ প্রভু, এটা বলা আপনার বোধহয় একটু দৃষ্টিকটু হয়ে গেছে। আমি আমার আবেগকে সামলাতে পারিনি। যদি প্রধানমন্ত্রীজি যদি আহত হয়ে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, এটাও আমি বলে দিয়েছি। সুতরাং আমি যেটা বললাম, আপনারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করুন। শেখ হাসিনা ফিরছেন, তিনি অন্তর্বর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং আমি আশা রাখবো তিনি প্রধানমন্ত্রী হয়ে আবার দেশ শাসন করবেন এবং সেক্ষেত্রে ভারত রাশিয়া সবাই মিলে অংশগ্রহণ করে আবার বাংলাদেশকে 2-4 বছরের মধ্যে পুরনো জায়গায় ফিরিয়ে দেবে। আর আপনারাও শান্তিতে বসবাস করুন। এর মধ্যে ভারত আর যা যা করার সেগুলো ভারতবর্ষ কি করছে না করছে একটু ওয়েট করতে হবে। অবশেষে আজ 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এসেছেন। দুদিন আগেও অনেকের মনে প্রশ্ন ছিল যে তারেক রহমান শেষমেশ আসলেই আসবেন কিনা, কিন্তু তিনি এসেছেন। তার আসার তারিখটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে আজকে খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসবের দিন, এই দিনটিতে কেন তিনি ফিরলেন। যাই হোক, প্রশ্ন উঠেছে, সেটা দিয়েই শুরু করলাম। তারেক রহমান আসবেন, এর জন্য তার সোনার ছেলেরা গত 1 সপ্তাহের বেশি সারা দেশে নাকি চাঁদাবাজি করেছেন, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। এবং সোনার ছেলেদের এই চাঁদাবাজির হাত থেকে ভাঙড়ি ব্যবসায়ী, ভ্যান চালক এরাও নাকি রক্ষা পায়নি এবং কোথাও কোথাও চাঁদা দিতে রাজি না হয় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের খবর এসেছে। তো নেতা আসবেন, এই উপলক্ষে তার সৈন্য সামন্ত বাহিনী সারা দেশে শত শত কোটি টাকার চাঁদাবাজি করেছেন। এই বাস্তবতায় নেতা এসেছেন। যারা তারেক রহমানের রাজনীতির সাথে জড়িত, জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সাথে জড়িত কিংবা অনুসারী, তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি বিশাল ব্যাপার। এবং তারেক রহমান এই যে দেশে ফিরেছেন, এটি তাদের জন্য অবশ্যই ইমোশনালও একটা ব্যাপার। আমি তারেক রহমানের ভক্ত অনুসারীদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই আমার কথাগুলো বলতে চাই। এই যে তারেক রহমান ফিরলেন, 17 বছরের দীর্ঘ নির্বাসন শেষে লন্ডন থেকে ঢাকায় ফিরলেন এবং তিনি ফিরে কি একদম একদম নতুন এক তারেক রহমান হয়ে গেলেন। রাজনীতিবিদ তারেক রহমানকে আমি যখন ইভালুয়েট করব বা তার সম্পর্কে আমি যখন কথা বলবো, তখন আমি তার রাজনৈতিক ইতিহাস তো ভুলে যাব না, রাজনৈতিক অতীতটা তো ভুলে যাব না। শুধুমাত্র ব্যক্তি রাজনীতিবিদ তারেক রহমানের রাজনৈতিক ইতিহাস নয়, আমি বরং তার দলের রাজনৈতিক ইতিহাসটাও একটু উল্টে পাল্টে দেখতে চাই। তার বাবা জিয়াউর রহমান, তিনি 1975 সালে বঙ্গবন্ধুকে প্রায় পরিবারের সকল সদস্য সহ হত্যা করবার পরের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, সেখানে তিনি লাইমলাইটে আসেন এবং কর্নেল তাহেরের সাথে বলা যায় এক ধরনের বেইমানি করেই তিনি ক্ষমতা নেন এবং সেই 75 সালের বিশেষ করে নভেম্বরের সেই ইতিহাস, রক্তাক্ত ইতিহাস, সেই রক্তের উপরেই ভর করে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতার শীর্ষে আসেন। তারপরে তিনি একটি দল গঠন করেন। সেই দলটি তিনি গঠন করেছিলেন মুসলিম লীগ, রাজাকার, আত্মগোপনকারী জামাত এবং নানান দল ছুটদের নিয়ে। রাজনীতিকে তিনি কোরবানির হাট বানিয়েছিলেন এবং নেতাদের কোরবানির পশুর মতো কেনা বেচা করে তিনি তার রাজনৈতিক দলটি গড়েছিলেন এবং তিনি তখন নিজে ক্যান্টনমেন্ট থেকে এই দলটি গঠন করেছিলেন।
তো সেই দল বিএনপি, এই ইতিহাসটা আমি ভুলে যাব না। জিয়াউর রহমান নিহত হলেন, তারপরে রাজনীতিতে এলেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন রাজপথে ছিলেন, কিন্তু ক্ষমতায় গিয়ে তিনি যুদ্ধ অপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল এবং জামাত তাদের সহযোগী ছিল, সেই সময়টা কিন্তু আমরা ভুলে যাব না। আজকে যখন তারেক রহমানের রাজনৈতিক অবস্থান নিয়ে, তার ভবিষ্যৎ প্ল্যান নিয়ে আমরা কথা বলবো, তখন এই অতীতটা আমাদের মনে রাখতে হবে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান দেখেছি। বাংলা ভাই, আরো অনেককে দেখেছি তখন, শায়েক আব্দুর রহমান। সেই 63টা জেলায় আগস্ট মাসে একই দিনে বোমাবাজি হতে দেখেছি। যখন 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার বিচার করলো এবং বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক হত্যার একটা বিচারিক প্রক্রিয়া শুরু হলো, তখন আমরা ভেবেছিলাম যে রাজনীতির এই খুনোখুনি হানাহানি বাদ দিয়ে হয়তো ভবিষ্যতে একটা ইনক্লুসিভ পলিটিক্সের ধারার সূচনা হবে, যে সরকার থাকুক, বিরোধী দল থাকুক, রাজনীতি থাকবে। কিন্তু 2004 সালের আগস্ট মাসে, 21শে আগস্ট, এই তারেক রহমান গ্রেনেড হামলার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। এবং সেই যে রাজনীতিতে একটি বিভাজন তৈরি হয়েছিল, সেই বিভাজনটা কিন্তু আর এক করা যায়নি। তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছিলেন। সেই হাওয়া ভবন ছিল বাংলাদেশের সরকারের প্যারালাল একটা সরকার, যেখান থেকে সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি, টেন্ডার, ব্যবসা, অনেক সন্ত্রাস, এগুলো নিয়ন্ত্রণ করা হতো। 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়নি, কিন্তু তারা বিভিন্ন স্থানে খাম্বা বসিয়েছিলেন, যে কারণে তারেক রহমানের আরেক নাম ছিল খাম্বা তারেক, এবং এই কাজে তার সহযোগী ছিল খাম্বা মামুন। এই অতীত কি আমরা ভুলে যাব আজকে যখন তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে কথা বলবো? তারেক রহমানের এই যে রাজনৈতিক অতীত, এটি অনেক দীর্ঘ, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সংক্ষেপে বললাম, তার অতীত কিন্তু কালিমালিপ্ত। সন্ত্রাসে, দুর্নীতিতে, জঙ্গিবাদের উত্থানে, যুদ্ধ অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নানানভাবে তিনি এইসব বিতর্কের সাথে ছিলেন। আন্তর্জাতিক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের সাথে তার সম্পর্কের কথা শোনা যায়। বাংলাদেশে সেই সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের অভয়ারণ্য হয়েছিল। 10 ট্রাক অস্ত্র যারা উলফা এনেছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগানোর জন্য, সেটি ধরা পড়েছিল। সেরকম অনেক ঘটনা আছে। তারপরে 1/11-এ কারাবরণ করার পরে, নির্যাতিত হবার পরে মুচলেকা দিয়ে তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন, এবং তারেক রহমানের বিরুদ্ধে আমেরিকার FBI প্রতিনিধি এসে বাংলাদেশে সাক্ষী দিয়েছে তাদের দুর্নীতির বিরুদ্ধে। তারেক রহমান যখন লন্ডন যাচ্ছিলেন তখন তাকে ইউএসএতে যেতে দেওয়া হয়নি, কারণ ভিসা দেওয়া হবে না, এবং ইউএসএতে তার ভিসা দেওয়ার ব্যাপারে নেগেটিভ রিকমেন্ডেশনও ছিল সেই সময় মার্কিন রাষ্ট্রদূত যিনি ঢাকায় ছিলেন। তারপর 17 বছর তিনি মূলত ভার্চুয়ালি বাংলাদেশে রাজনীতিতে ছিলেন, একসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হলেন। তো আজকে তিনি যখন ফিরে এসেছেন, তার বক্তৃতাটা আমি মনোযোগ দিয়ে কয়েকবার শুনেছি। এই সমাবেশে লোক সংখ্যা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। শুনেছিলাম 50 লাখ লোক হবে, পরে ভিডিওতে দেখলাম, লোকজনের কাছে শুনলাম এত লোক হয়নি। সেখানে 5 লাখ লোক হলো না 10 লাখ লোক হলো, সেটা নিয়ে অবশ্য আমার তেমন মাথা ব্যথা নেই। অনেকেই তুলনা করার চেষ্টা করেছেন যে ওসমান গনির জানাজায় বেশি লোক হয়েছে না আজকে তারেক রহমানের এই সম্বর্ধনায় বেশি লোক হয়েছে। এই তুলনাটা আসলে খুবই অপ্রয়োজনীয়, এটা আদৌ দরকার নেই। কিন্তু তারেক রহমান বলেছেন যে আজকে সময় এসেছে সবাই মিলে দেশের জন্য কাজ করবার। তিনি যখন এই কথাটা বলছেন তখন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবার কথা। সেই নির্বাচনে কমপক্ষে 40% ভোটারের সমর্থন পুষ্ট আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তার মানে আপনি একটা নির্বাচন করবেন যে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা নাই, আওয়ামী লীগ বাদ। তার মানে আপনি 40 to 50% ভোটারদের বাদ দিচ্ছেন। তাহলে আপনি সবাইকে নিয়ে কিভাবে দেশ গড়বেন? আপনি তো যেটা বলছেন, বাস্তবে যেটা বলছেন, সেটা তো আমরা রিফ্লেকশন দেখছি না। আপনি 3 বার বলেছেন আমরা দেশের জন্য শান্তি চাই, অথচ গত 16 মাসে
বাংলাদেশে সংগঠিত যত সন্ত্রাস, যত চাঁদাবাজি, যত খুন, যত ধর্ষণ, যত রাহাজানি, এর কত শতাংশ আপনার দলের নেতাকর্মীরা করেছে? একদম কম করে হলেও 70 থেকে 80% অপরাধের সাথে আপনার দলের নেতাকর্মীরা জড়িত ছিল। এই যে তৃণমূল পর্যায়ে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি যে নির্যাতনটা হয়েছে, এটা মূলত প্রধানত বিএনপি করেছে। আপনি দেশে শান্তি চান, কিন্তু আপনি যে সৈন্য সামন্ত বাহিনীর উপরে নির্ভর করে আপনার দল চালাবেন, তাদের একদম 16 মাসের অতীত আপনার এই কথাকে সমর্থন করে না। বাংলাদেশে এই 16 মাসে ইউনূস তো জঙ্গিবাদের একদম উর্বর ভূমি করে ফেলেছে। এই জঙ্গিরা প্রকাশ্যে ISIS এর পতাকা নিয়ে ঘোরে। এই যে মধুর ক্যান্টিনে একটা ভিডিও দেখলাম, একজন জঙ্গি এসে টেবিল চেয়ার ভাঙচুর করছে। এই বাংলাদেশে আপনি বলছেন যে ঘর থেকে সবাই নিরাপদে বেরোবে, সেই বাংলাদেশটা এখন নেই। এখন তো সন্ধ্যার পরে মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পায়। আপনি অনেক কথা বলেছেন, বক্তৃতায় সুন্দর কথা বলাই যায়, একটা সুন্দর স্ক্রিপ্ট নিয়ে প্রিপারেশন নিয়ে বলা যায়, কিন্তু যে বাস্তবতায় আপনি বাংলাদেশে ঢুকলেন, সেখানে আপনার কথাগুলো বাস্তবায়িত হবে কিনা এটা। ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর আজ বৃহস্পতিবার 25 ডিসেম্বর ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর পর তার দেশে ফেরা শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয়, বরং শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন এই ফেরাকে অনেক বিশ্লেষক। কারণ আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন। এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা বড় রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী নির্বাচনে ভালো অবস্থানে থাকবে বিএনপি। অনেকে বলছেন তারেক রহমান ফেরায় বিএনপির রাজনীতি অধিক গতিশীল হবে। এসব বিষয় নিয়ে আজকে আসলে কথা বলবো না। তারেক রহমান যে ফিরে এসেছেন এটি নিয়ে দেশে বিদেশে সব জায়গায় লেখালেখি হচ্ছে, সংবাদ হচ্ছে, সংবাদের শিরোনাম তিনি গুরুত্বপূর্ণভাবে। কিন্তু আমাদের বাংলাদেশের গণমাধ্যমের দিকে তাকালে, কি পত্রিকা, কি টেলিভিশন, কি সোশ্যাল মিডিয়া, সর্বত্র আপনি যখনই চোখ রাখবেন দেখবেন যে সবাই কম বেশি তারেক বন্দনায় মেতে উঠেছেন। এতে দোষের কিছু নেই। মানে বাংলাদেশের গণমাধ্যম আজকে মনে হবে তারেকময় হয়ে উঠেছে। হ্যাঁ, দুই একটি পত্রিকা বিচ্ছিন্নভাবে একটু সমালোচনা করেছে তারেকের 2001 থেকে 2006 আমলের, মানে বেগম খালেদা জিয়ার বিএনপির ওই সময়ের সরকারের দুর্নীতি সহ অন্যান্য বিষয় নিয়ে। কিন্তু ওই প্রতিবেদনের শেষ পর্যায়ে গিয়ে আবার এক ধরনের ব্যালেন্স করবার চেষ্টাও কিন্তু লক্ষ্য করা গেছে। তবে আমি আসলে দেখতে চাই যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কিভাবে দেখছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখলাম যে ব্যাপক গুরুত্ব পেয়েছে তারেক রহমানের প্রত্যাবর্তনের ইস্যুটি। অনেকে এটিকে ঐতিহাসিক ঘটনা বলেছেন, অনেক পত্রিকা। সারমর্ম অনেকটা এরকম যে এই রাজস্বিক প্রত্যাবর্তন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের বিরোধী রাজনীতির পুনরুত্থানের গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেটিকে আমি শুরুতে বলেছিলাম রাজনীতির টার্নিং পয়েন্ট। অ্যাসোসিয়েটেড প্রেস এপির শিরোনাম যদি দেখি, তারা বলেছে son of former Bangladeshi Prime Minister returns after 17 years in exile with a chance to lead। বাংলা যদি করি এভাবে যে 17 বছর নির্বাসনের পর ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সামনে দেশ পরিচালনার হাতছানি। বিস্তারিত ব্যাখ্যায় যাব না। বিবিসি শিরোনাম করেছে ফ্রন্ট রানার টু বি বাংলাদেশি পিএম রিটার্নস আফটার 17 ইয়ার্স ইন এক্সাইল। 17 বছর নির্বাসনের পর বাংলাদেশে ফিরেছেন পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী। বিবিসি আসন্ন জাতীয় নির্বাচনের আগে তারেকের এই প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছে। এনডিটিভি ভারতের, তারা শিরোনাম করেছে তারেক রহমান উইথ ওয়াইফ, ডটার এন্ড ক্যাট রিটার্নস টু ঢাকা আফটার 17 ইয়ার্স। স্ত্রী, কন্যা ও বিড়াল নিয়ে, জেবু দেখেছেন আপনারা, বিড়াল নিয়ে 17 বছর পর ঢাকায় তারেক রহমান। তারা বলছে যে আসন্ন নির্বাচনের পর তারেক সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন, মানে অন্যদের মতো তাদেরও একই ভাষ্য। আল জাজিরা বলেছে এটা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। আগামী 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, ফলে এবারের নির্বাচনে বিএনপি প্রভাবশালী অবস্থানে থাকবে বলে
এটি আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, তাদের ধারণা এটি। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর গণতান্ত্রিক বৈধতা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে আসন্ন নির্বাচনকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচনা করছে আল জাজিরা। আল জাজিরা আরো লিখেছে, বাংলাদেশে তারেকের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলায় সাজা হয়েছিল। আপনারা জানেন সে সম্পর্কে। এর মধ্যে অর্থ পাচার এবং শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অভিযোগ সংক্রান্ত মামলাও ছিল। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আদালত তাকে এসব মামলায় খালাস দিয়েছেন। এতে তারেক রহমানের দেশে ফেরার পথে যেসব বাধা ছিল সেসব আইনি বাধা দূর হয়ে গেছে। রয়টার্স শিরোনাম করেছে, নির্বাচনের আগে নির্বাসন থেকে দেশে ফিরছেন বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির অন্তত 50 লাখ সমর্থককে একত্র করার লক্ষ্যকে রয়টার্স শক্তি প্রদর্শন হিসেবে উল্লেখ করেছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI, আপনারা জানেন যে ডিসেম্বরে একটি জরিপ করেছিল। সেই জরিপে যে আউটকাম এসেছিল, যে ফলাফল সামনে এসেছে, সেটি হচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপি সংসদে সবচেয়ে বেশি আসন পেতে পারে। এটি নিয়ে আমরা একটি কন্টেন্ট করেছি। রয়টার্সের বিশ্লেষণ যদি আরেকটু দেখিস, তারা বলছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন এমন এক সময়ে হচ্ছে যখন প্রায় 18 কোটি জনসংখ্যার এই মুসলিম প্রধান দেশটি একটি সংবেদনশীল নির্বাচনী সময় পার করছে। ভারতের দ্য হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস, এই দুটো যদি দেখি, তাদের প্রতিবেদনে মোটামুটি কাছাকাছি বিভিন্ন মামলায় তারেক রহমানের খালাস পাওয়া এবং বিএনপির এগিয়ে থাকার বিষয়টি তারাও তুলে ধরেছে। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটও এই প্রতিবেদনগুলোতে এসেছে অনেকটা ইঙ্গিত আকারে। পাকিস্তানি গণমাধ্যম ডন এবং জিও নিউজ, এই দুটোতে তারা তারেক রহমানের দীর্ঘ নির্বাসনের অবসান এবং তাকে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে তুলে ধরেছে। রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী তারেকের আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও এই দুটো পত্রিকার প্রতিবেদনে এসেছে। দ্য ডন বলেছে, নির্বাচনের আগে 17 বছরের বেশি সময় নির্বাসনের পর ফিরে এলেন বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রী প্রার্থী, তারা এভাবেই বলছে, প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচিত নেতা, মানে তারেক রহমানকে বলছেন। এভাবেই বিভিন্ন দেশের গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে মূল্যায়ন করা হয়েছে। আমি আর কলবর বাড়াতে চাই না। এখন যদি দেখি যে দল হিসেবে বিএনপি কি ভাবছে, আসলে তাদের ভাবনাও হলো এরকম যে এটি একটি বিজয়ী প্রত্যাবর্তন, ফলে বিএনপির মানে দলের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন বাড়বে তারেক রহমানের উপস্থিতিতে, এটি বিএনপি ভাবছে বা তাদের মূল্যায়ন। আন্তর্জাতিক এবং আঞ্চলিক পর্যায়ে এই ঘটনাকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের বড় পরীক্ষা হিসেবে দেখার পাশাপাশি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ ভোটের বিষয়ে সতর্কতার কথাও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে বাংলাদেশ একটি মোড় পরিবর্তনের সময় পার করছে এবং তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির শান্তিপূর্ণভাবে জনসমর্থন সংগঠিত করার সক্ষমতার পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে এটি। একই সঙ্গে এটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ